নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দিল্লি ভোটে প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে আয়কর ছাড়। স্বাধীনতার পর এত বড় কর ছাড় পায়নি মধ্যবিত্ত বলে নির্বাচনী সমাবেশে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতিয়ার মাত্র গোনা 2 দিন বাকি। 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এবার দিল্লি বিধানসভা ভোটে প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে আয়কর ছাড়। বাজেট পেশ করে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্তের জন্য এটাই সবচেয়ে বন্ধুত্বপূর্ণ বাজেট। 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় হলে মানুষের উপর আর করের বোঝা চাপবে না। স্বাধীনোত্তর ভারতে এত বড় কর ছাড় আর পায়নি মধ্যবিত্ত বলে রবিবার নয়াদিল্লিতে নির্বাচনী সমাবেশে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सरकार ने 12 लाख रुपए तक की आमदनी पर, इनकम टैक्स पूरी तरह जीरो कर दिया। जीरो। और इससे मध्यम वर्ग के लोगों के हजारों रुपये बचेंगे। और इसलिए तो मैंने कल कहा कि ये बजट मिडिल क्लास की जेब भरने वाला बजट है। दिल्ली के मिडिल क्लास परिवारों की जेब में भी इस साल हजारों करोड़ रुपए एक्स्ट्रा आने वाले हैं। आजादी के बाद से लेकर अभी तक 12 लाख साल का कमाने वाले को इनकम टैक्स से इतनी बड़ी राहत पहले कभी नहीं मिली। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন কারো বার্ষিক আয় 12 লক্ষ টাকা হলে উপার্জনের 1/4 কর দিতে হতো। আর ইন্দিরাজির সময়ে 12 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকায় হয়তো কর দিতে চলে যেত। 10 থেকে 12 বছর আগেও কংগ্রেস সরকারের আমলে আয় 12 লক্ষ টাকা হলে কর দিতে হতো 2,60,000 টাকা। কিন্তু গতকালের বাজেটের পর বার্ষিক 12 লক্ষ টাকা আয় হলে 1 টাকাও কর দিতে হবে না বলে নির্বাচনী সমাবেশে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করা যেতে পারে, 12 লক্ষ টাকা বার্ষিক আয় কতজন মানুষের রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথমবারের মতো পিআইসিসি ব্যবস্থায় চিকিৎসা চালু হলো আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। এই পদ্ধতিতে চিকিৎসার জন্য রোগীদের আর বহিরাজ্যে যেতে হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সার রোগীদের কেমোথেরাপি প্রদানের জন্য পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার বা পিআইসিসি ব্যবস্থা স্থাপন করা হলো আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। প্রথমবারের মতো পিআইসিসি ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের কর্তৃপক্ষ। ক্যান্সারের আক্রান্ত রোগীদের একই শিরার মধ্যে ক্রমান্বয়ে কেমোথেরাপি প্রদানের ফলে শিরাগুলো নষ্ট হয়ে যায়। তাই এই পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার এর ফলে রোগীরা এখন সহজেই কেমোথেরাপি নিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এক ক্যান্সার রোগীর কেমোথেরাপি প্রদানের জন্য পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার বা পিআইসিসি স্থাপন করেন। তাতে রোগীদের স্যালাইন থেকে শুরু করে কেমোথেরাপি সবই দেওয়া যাবে। এই প্রক্রিয়াটি করার জন্য ক্যান্সার রোগীদের আগে বহিরাজ্যের বেসরকারি হাসপাতালে যেতে হতো। শুধু তাই নয়, বহিরাজ্যে এই চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। রোগীদের কম করেও এর জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করতে হয় বহিরাজ্যে। কিন্তু রাজ্যেই এখন ক্যান্সারের আক্রান্ত রোগীরা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের তত্ত্বাবধানে এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে পিআইসিসি ব্যবস্থাপনার জন্য রোগীদের ন্যূনতম 16,000 টাকা ব্যয় করতে হবে।
তবে এই মূল্যটিও আরো কিভাবে কমানো যায় সেই প্রয়াস জারি রয়েছে বলে জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সারের চিকিৎসায় অনেকগুলো উদ্দেশ্য সাধন করতে পারে পিআইসিসি। রোগীর শরীরে সূঁচ ঢোকানোর সংখ্যা হ্রাস, ঔষধ বের হয়ে যাওয়া বন্ধ করার পাশাপাশি একসাথে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় এই পিআইসিসি পদ্ধতিতে। রক্ত দেওয়া, কেমোথেরাপি বা অ্যান্টিবায়োটিক, তরল বা রক্তসহ ঔষধ সরবরাহ করার মতো বহুবিধ উদ্দেশ্য সাধন করতে পারে এই পিআইসিসি পদ্ধতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরার দাবি খারিজ না করে সোনার ক্ষেত্রে সদর্থক অবস্থানে রয়েছে কেন্দ্র এবং বিষয়টি স্পষ্ট হয়ে গেছে ষোড়শ অর্থ কমিশনের সাম্প্রতিক রাজ্য সফরে। তবে এক্ষেত্রে প্রয়োজন ইতিবাচক রাজনৈতিক সিদ্ধান্ত। চলতি পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী দিনে ত্রিপুরার সামগ্রিক বিকাশ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সাহায্যের ক্ষেত্রে কেন্দ্র সরকারের ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে ষোড়শ অর্থ কমিশনের সদ্য সমাপ্ত রাজ্য সফরে। ত্রিপুরা আর্থিক ব্যবস্থাপনা ভালো বলে মন্তব্য করে উত্তর পূর্বের প্রান্তিক রাজ্য হিসেবে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী বলে মন্তব্য করেছে অর্থ কমিশন। কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বের কারণেই অর্থ কমিশনের এই ধরনের মনোভাব বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার ঠিক কত পরিমাণ টাকা দাবি করেছে তা স্পষ্ট না থাকলেও একটা বিষয় পরিষ্কার যে চতুর্দশ অর্থ কমিশনের বঞ্চনার অবসানে ষোড়শ অর্থ কমিশনের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে সাম্প্রতিক বন্যায় যে ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে ত্রিপুরার অর্থের যোগানো আরো বাড়ানো প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে অনেকগুলো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজন বাড়তি অর্থ। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকারের তরফে গৃহীত প্রকল্পগুলো যাতে সময় মতো শেষ করা যায় তার জন্য যে বাড়তি অর্থের দাবি জানিয়েছে তা যথেষ্টই বাস্তবসম্মত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ইস্যুতে সম্পূর্ণ সহমত পোষণ করেছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলোও। বিশেষ করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে আরো কার্যকর এবং মজবুত করার প্রশ্নে সরাসরি আর্থিক বরাদ্দ এবং বরাদ্দের পরিমাণ বাড়ানোর জন্য সব রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য ষোড়শ অর্থ কমিশনের কাছে পেশ করেছে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তিপ্রামথা, আইপিএফটি বা অন্যান্য রাজনৈতিক দল এডিসির জন্য কথা বলতে দ্বিধা করেনি একসুরে। এডিসির রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য সংসদের অনুমোদনের অপেক্ষায় যে বিলটি রয়েছে তা পাশ করার জন্য রাজনৈতিক দল দাবি জানিয়েছে। এর সাথে রাজনৈতিক দূরত্বের বিষয় ছাড়াও বাস্তব প্রেক্ষিত কিন্তু রয়েছে। এডিসির ক্ষমতায়ন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর এই অবস্থান সামগ্রিকভাবে ত্রিপুরার বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটা ঠিক যে রাজ্যের রাজস্ব উৎপাদনের সুযোগ অত্যন্ত সীমিত। সেই অর্থে কোনো শিল্প নেই ত্রিপুরায়। শিল্পহীন ত্রিপুরায় নিজস্ব রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতা ছাড়া সম্ভব নয় ত্রিপুরার সার্বিক বিকাশ। তবে ইতিবাচক দিক হলো ত্রিপুরার দাবি খারিজ না করে সোনার ক্ষেত্রে সদর্থক অবস্থানে রয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নিজে ত্রিপুরায় এসে এই রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আর্থিক সম্ভাবনার কথা বলেছেন। ত্রিপুরার পর্যটন সম্ভাবনা দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম। এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হলে প্রয়োজন এই খাতে আরো অর্থ বরাদ্দ। ট্যুরিজম এমনই একটি ক্ষেত্র যেখানে লাগাতার অর্থ বিনিয়োগ বাড়িয়ে যেতে হয়। পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন কাজ করা জরুরি। শুধুমাত্র পর্যটক আনলেই হবে না, তাদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করাও দরকার। ধর্মীয় পর্যটনে ত্রিপুরা যথেষ্ট সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান এই উপমহাদেশের সাথে সংযোগ তৈরি করা এবং উপমহাদেশের বাণিজ্যিক লেনদেনকে আরো তেজি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও এক্ষেত্রে সমস্যা তৈরি করেছে বলে এই ক্ষেত্রে সরে আসা উচিত হবে না ভবিষ্যতের আশা থেকে। ত্রিপুরাকে উন্নত করা প্রয়োজন দেশের সামগ্রিক আর্থিক বিকাশের স্বার্থেই। ষোড়শ অর্থ কমিশন ত্রিপুরাকে আর্থিক শৃঙ্খলা নিয়ে পর্যবেক্ষণে আসার সঞ্চার করেছে অনেকটাই। প্রেক্ষিতে রাজ্যের দাবির প্রতি ষোড়শ অর্থ কমিশন সুবিচার করবে বলে আপাতত মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। তবে পরিশেষে সবকিছু নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর বলে বিশ্বাস করেন তথ্যবিজ্ঞদের একাংশ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নিজেদের তৈরি করা নিয়মই মানতে পারছে না সিপিআইএম। ব্যতিক্রমী সিদ্ধান্ত আখ্যা দিয়ে মানিক সরকারকে দলের ১ নম্বর নেতা হিসেবে বেছে নিল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। ৭৫ ঊর্ধ্বরা যেখানে থাকতে পারবে না কেন্দ্রীয় কমিটিতে, সেই ক্ষেত্রে মানিক সরকারকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এবার পার্টি কংগ্রেস, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। গত ২২শে জানুয়ারি ৭৫ পূর্ণ করে ৭৬ বছরে পা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর বর্ষিয়ান নেতা মানিক সরকার। তাই দলের নিয়ম অনুযায়ী তাঁর পদ থেকে সরে যাওয়ার কথা। নিজে অবশ্য দলকে জানিয়ে সরে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু সরতে দিল না ত্রিপুরা সিপিআইএম। রাজ্য কমিটিতে রেখে দেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে। ত্রিপুরা সিপিএম এর সদ্য সমাপ্ত ৩ দিনের রাজ্য সম্মেলন শেষে নতুন যে রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছে সিপিআইএম, তার প্রথম নাম মানিক সরকারের। অথচ ৭৫ বছরের ঊর্ধ্বে কেউ দলের কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবেন না বলে নিয়ম করেছিল সিপিআইএম নিজেই। রাজ্য কমিটিগুলোর ক্ষেত্রে সেই বয়স আরো কম, কোথাও তা ৭২, কোথাও ৭৩। সেই নিয়মে আগামী পার্টি কংগ্রেস থেকে মানিক সহ ৭ পলিটব্যুরোর সদস্যদের নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা। কিন্তু মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়ার তৈরি হয়েছে এক প্রস্তুত জল্পনা। কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোতেও তাঁকে ফের রেখে দেওয়া হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েই। গত পার্টির কংগ্রেস বয়স পেরিয়ে যাওয়ার পরেও ব্যতিক্রম হিসেবে পলিটব্যুরোয় রেখে দেওয়া হয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে। এবার যাদের বাদ যাওয়ার কথা সেই তালিকায় বিজয়ন এবং মানিক সরকার ছাড়াও রয়েছেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সুহাসিনী আলী, সূর্যকান্ত মিশ্র ও জি রামকৃষ্ণন। আর তা যদি কার্যকর হয় তবে প্রজন্ম বদলে যাবে সিপিএম এর পলিটব্যুরোয়। কিন্তু দল এত ঝুঁকি নেবে কিনা তা নিয়ে সংশয় আরো বাড়তে শুরু করেছে মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়ার পর। ব্যতিক্রমী সিদ্ধান্ত আখ্যা দিয়ে কেন বিধি ভেঙে মানিককে রাখা হলো তা নিয়েই উঠছে প্রশ্ন। মানিকের পাশাপাশি আরেক প্রবীণ নেতা অঘোর দেববর্মাকেও রাজ্য কমিটিতে ব্যতিক্রমী হিসেবে রেখে দিল ত্রিপুরা সিপিআইএম। নিয়ম ভেঙে বর্ষিয়ানদের রাজ্য কমিটিতে রেখে দেওয়ায় তাঁরা কি আমৃত্যু থেকে যাবেন রাজ্য কমিটিতে, প্রশ্ন উঠছে তা নিয়েও। এই ধরনের সিদ্ধান্তের প্রেক্ষিতে দলের অন্দরে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এভাবে যদি ব্যতিক্রম হিসেবে একের পর এক নেতাকে রেখে দেওয়া হয় তাহলে নতুন প্রজন্ম সুযোগ পাবে কেমন করে, তা জিজ্ঞেস করছেন দলেরই একাংশ কর্মী সমর্থকরা। আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেতৃত্বে না আসলে নতুন অক্সিজেন পাবে কি করে দল, উঠছে এই প্রশ্ন। এক ব্যক্তি এক পদ নীতিকে শিকেই তুলে বিরোধী দলের নেতা এবং রাজ্য সম্পাদকের পদ সামলাতে হচ্ছে এক ব্যক্তিকেই। এমনিতেই বাংলা এবং ত্রিপুরাতে ক্ষমতায় নেই সিপিএম, কেবলমাত্র কেরালাতে সরকারে রয়েছে বামপন্থী এই দলটি। এই পরিস্থিতিতে এই ধরনের ব্যতিক্রম সিদ্ধান্ত নেবার অভ্যেস থেকে যদি বেরিয়ে আসতে না পারে সিপিআইএম, তবে দলে রক্তক্ষরণ রোধ করা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এক্ষেত্রে জনসমর্থন হারিয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বলেও রিপোর্টে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠী। বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য মূল খেলোয়াড়রা নির্বাচনী সুবিধার জন্য সংস্কার নিয়ে আলোচনা ও দৌড়ঝাঁপ করায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারের ওপর। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। প্রতি বছর একটি ইউরোপীয় ইউনিয়ন ওয়াচ লিস্ট প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সর্বশেষ নজরদারি তালিকায় বাংলাদেশের পাশাপাশি কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের
অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও রিপোর্ট করেছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠী। হাসিনার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছিল তা কমতে শুরু করেছে। ইউনিট সরকার এখন সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার জন্য চাপের মুখোমুখি। তার সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনগণের সমালোচনার মুখে পড়ছে বলে বাংলাদেশ দ্য ডিলেমাস অব এ ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠী। বিরোধী দল, ছাত্রনেতা, ইসলামপন্থী দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করায় চ্যালেঞ্জ আরও বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করা হয়েছে আইসিজি এর রিপোর্টে। এই টানাপোড়েনকে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও আরও একটি বাধা হিসেবে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠীর প্রতিবেদনে। এদিকে যুদ্ধবিধ্বস্ত মায়ানমার সীমান্তে অস্থিতিশীলতা মোকাবেলার পাশাপাশি 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের ব্যবস্থাপনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে পরিচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও অন্তর্বর্তীকালীন সরকারের চাপের মধ্যে রয়েছে। অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের চলমান প্রচেষ্টার সুফল দেখতে কিছুটা সময় লাগবে। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে এবং শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার সম্ভাবনা কম বলেও রিপোর্ট উল্লেখ করেছে আইসিজি। সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করতে এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে বাংলাদেশকে একটি জাতীয় নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে কারিগরি ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিদেশি অংশীদারদের বলেও রিপোর্টে উল্লেখ করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর শহরের গিরিধারী পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন মোট 11 কিস্তিতে উদয়পুরে এইচডিএফসি ব্যাংকে মোট 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। গত 6 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা ম্যাচুরিটি হয়। তারপর দিন যখন ব্যাংকে টাকা তুলতে যান তখন ফিক্সড ডিপোজিটের টাকা নাকি আগেই তুলে নিয়েছেন বলে গ্রাহককে জানিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সবকটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট সুনীতি দত্তের কাছে থাকা সত্ত্বেও 11টি ফিক্সড ডিপোজিট সময়ের আগে ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়ে দেয় ব্যাংক। ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে সুনীতি দত্তের পরিবার। বাইরের বাড়ি এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন, সবাই ইনকোয়ারি করছেন, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি। গত 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আরকেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে, এবং আমরা মামলা রুজু করেছি। আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হোক, আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা না হলে আমাদের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থা এবং জনগণের যেই কষ্টার্জিত টাকা এগুলো যদি এভাবে লুট হয়ে যায় তাহলে মানুষ তো সমস্ত সিস্টেম থেকে আস্থা হারিয়ে ফেলবে। স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পদে মনোনীত প্রার্থীদের মধ্যে চাকুরির অফার বিতরণ করা হবে 5 ফেব্রুয়ারি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। সংশ্লিষ্ট পদে মনোনীত প্রার্থীদের নিজস্ব অরিজিনাল ডকুমেন্ট, সচিত্র পরিচয়পত্র এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে দুপুর 12টা 30 মিনিটের মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার নির্দেশ দিল রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, মেঘা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীর রামনগর 12 নম্বর এলাকায় রাস্তার পাশে মেয়াদ উত্তীর্ণ কিছু ঔষধ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস বলে অভিহিত এলাকাবাসীর। গতকাল রাতের অন্ধকারে কে বা কারা এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ফেলে রেখে গেছেন তা কারুর নজরে আসেনি বলে জানিয়েছেন এলাকার লোকজন। মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো নির্দিষ্ট জায়গায় না ফেলে কেন এই জনবহুল এলাকায় ফেলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত চেয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। কোনোরকম ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখছেন। বিভিন্ন সাব সেন্টারগুলিতে, হেলথ সাব সেন্টারগুলিতে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া
যেমন আমাদের সামনে একটা 9 নম্বর সাব সেন্টার রয়েছে রামনগর 9-এ, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, এলোপ্যাথিক চিকিৎসা হয়, আয়ুর্বেদিক চিকিৎসা হয় এবং এখানকার মানুষরা প্রতিনিয়ত এখান থেকে ভালো পরিষেবা পাচ্ছেন, প্রতিদিন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছুই জানি না। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই, এটার একটা সুস্থ তদন্ত হোক। কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে, ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনাকে কালিমা নৃত্য করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস। আমরা তীব্র ধিক্কার জানাই, আমরা তীব্র ধিক্কার জানাই যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি করেছেন। যদিও আজকে এই ওষুধগুলি আজকেই এক্সপায়ারি হয়েছে, তারপরও যদি এক্সপায়ারি হয়ও এটা স্বাস্থ্য দপ্তরকে জানাবে অথবা আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেগুলি সুস্থ জায়গায় ফেলা হবে। একটা জনবহুল এলাকাতে এইভাবে ওষুধগুলি ফেলা খুবই প্রায় এক সপ্তাহ যাবৎ জলশূন্য অবস্থায় থেকে পানীয় জলের দাবিতে রবিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া এলাকার গ্রামের আবাল বৃদ্ধ বনিতারা। খবর পেয়ে তড়িঘড়ি কুমারঘাট থানার পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানীয় জলের গাড়ি দিয়ে এলাকার জল সরবরাহ করলে আন্দোলন প্রত্যাহার করা হয়। ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভাধীন কুমারঘাট ও পৌর পরিষদ এলাকার 15 নম্বর ওয়ার্ডের ট্রাক সিন্ডিকেট এলাকার মানুষের পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সরকারি জল জীবন মিশন প্রকল্পের জলের মেশিনটি দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে পড়ে থাকলে এলাকার পৌর পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও পানীয় জলের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গত এক সপ্তাহ ধরে পানীয় জলের তীব্র সমস্যায় ভুগছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর থেকে পানীয় জলের কোনো ব্যবস্থা না করার ফলে জাতীয় সড়ক অবরোধ করা হয় বলে জানিয়েছেন অবরোধকারীরা। আমরা অবরোধ করছি, জল পাই না, আজকে 5 দিন হয়েছে। মেম্বারে ফোন করি, মেম্বারে খালি জলের ব্যবস্থা করবার কথা কম, এখনো জল দেওয়ার কোনো ইয়ে করতেছে না। আমরা বাচ্চা চলে কই যে মাছ ওখানে খাওয়ার জল হই না, বাইরে ঘরের জল তো পরের কথা, খাওয়ার ওই জল নাই তো আমরা কেমনে পাচ্ছি। এই জন্য আমরা আজকে ওই রাস্তা অবরোধ করছি। যত সময় জল না পাবো তত সময় আমরা রাস্তা অবরোধ বন্ধ করতাম না, এবং জল আমরা সামনে আগুন লাগবো তারপরে যে রাস্তা অবরোধ বন্ধ হইতো। এর আগে জল রাস্তা অবরোধ বন্ধ হইতো না। মানে রাত্র 10টা বাজো এত ঘন্টার কোনো আপত্তি আমরা এখানে বইতে রাজি আছি। অনেক দিন থেকে, দীর্ঘদিন ধরে চলতে আছে। মাসের ভিতরে 3বার যে মেশিন নষ্ট হয়ে যায়, এমন মেশিন না লাগা 2 দিনের জল দেয় না, নষ্ট হয়ে যায়। এমন মেশিন লাগা বলে। দীর্ঘদিন যাবৎ কৈলাসহর ইরানি থানার অন্তর্গত লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার এক দম্পতির বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির ঘটনা প্রত্যক্ষ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকালে এলাকাবাসী একত্রিত হয়ে দেবদাস দেবনাথের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করেন। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নেশা কারবারি দম্পতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নেশা কারবারি দেবদাস দেবনাথ এর বাড়ির পাশে দিনমজুর এক ব্যক্তি সারাদিন নেশা শক্ত থাকার কারণে সংসারের অভাব অনটনে তার অন্ধ ও বিকলাঙ্গ ছেলে ফাঁসিতে আত্মহত্যা করার চেষ্টা করলে এলাকাবাসীর তৎপরতায় তাকে বাঁচানো সম্ভব হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। দেবদাস দেবনাথ ও তার স্ত্রীর কারণে এলাকার অনেক যুবক নেশার প্রতি আসক্ত হয়ে নিজের জীবন বিপন্ন করছে। তাই এলাকাবাসী একত্রিত হয়ে রবিবার নেশা কারবারি দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তাই নেশা মুক্ত করতে গিয়ে বিগত 5 বছরের মেম্বার আমি ছিলাম। লাঠিগুড়ার অনেক মানুষ নেশা মুক্ত হয়েছে, উনাকে 2-3 বার অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আমরা অনেকদিন বুঝাইছি, দেখো তুমি এই ধরনের নেশা বিক্রি করিও না, মানুষকে নষ্ট করিও না। লাঠিগুড়ার সবাই বাদ দিলাইছে, তাই না? কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে আমার কাছে রিপোর্ট যাইতে আছে। আমি 2-1 দিন রাত্রে আইছি, রাত্রে আইছি, আমার মেম্বার সাক্ষী আছে। আমি আইছি, আইয়া রাত্রে আমি আইয়া দেখছি 2 জন মানুষ পাইছি। এরা আমারে দেখিয়া বাইক গেছে, তাই না? বর্তমানে নেশা বেচছে। কালকে ওই ফুলাটা অন্ধ, দেখেন একবারে অন্ধ, দুটা চোখ নাই। তার বাপ ডেইলি 400 টাকা 500 টাকা আজিরা হামাই করে করিয়া সম্পূর্ণ টাকা দিয়ে নেশা খায়। কিন্তু ফুলা 3 দিন ধরে 4 দিন ধরে উপাস। ওর মা পর্যন্ত বাড়ি ছাড়িয়া গেছে গিয়া, ওর মা বাড়ি ছাড়িয়া গেছে। কালকে ওই ফুলাটা ফাঁসি লাগিয়েছিল, গাঁওয়ালা গিয়া দৌড়িয়া গিয়া তার বাড়িতে গিয়া এর বাদে তারা ফাঁসিতে গেলা মানি হয়েছে। এরপরে আমরা সব গাঁওয়ালা সবাইকে, ওই বেরিগাঁওর সব মানুষের, সব মেম্বার প্রধানদের সবরে জানাইছে।
দুর্দান্ত ব্যাটিং করে মহারাষ্ট্রের বিরুদ্ধে এলিট এ গ্রুপের শেষ ম্যাচ ড্র করল ত্রিপুরা। রবিবার ছিল ম্যাচের শেষ দিনে প্রয়োজন ছিল উইকেট টিকে থাকা, আর সেই কাজটি করল ত্রিপুরার ব্যাটসম্যানরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 5 উইকেটের বিনিময়ে 310 রান সংগ্রহ করার পর উভয় দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করে দেন আম্পায়ার। ত্রিপুরার হয়ে দ্বিতীয় ইনিংসে 128 রান করেন শ্রীদাম পাল। প্রথা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হলেও এবারে পঞ্চমী তিথি থাকবে দুদিন। তাই তিথি অনুযায়ী রবিবার শহরের বিভিন্ন স্কুলে সরস্বতী পূজায় ব্রতী হয়েছে ছাত্রছাত্রীরা। আবার সোমবারও বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজা দুদিন, তাই ছাত্রছাত্রীদের আনন্দও দুদিন। সামনে বোর্ড পরীক্ষা, তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূজার আয়োজনে কোনো ত্রুটি না রেখে অনাবিল আনন্দ নিয়ে বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। সরস্বতী পূজার দিন পড়াশোনা করার রীতি নেই, তাই পুজোর আয়োজনের সঙ্গে চিরাচরিত প্রথা ও প্রাক প্রস্তুতি অনুযায়ী সরস্বতী পূজার মন মাতানো বাহারি পোশাকের সাজও, জমজমাট আড্ডা দেওয়া, সব মিলিয়ে পরীক্ষার ভালো ফলের আশায় দেবী সরস্বতীর কাছে প্রার্থনা তো করতেই হবে, সঙ্গে স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে বিভিন্ন স্কুলে ও পাড়ায় ক্লাবে মূর্তি দেখে আবার আগামীকাল প্রস্তুতির আনন্দ নিয়ে বাড়ি ফেরা। সেই বাগদেবীর আরাধনায় আজকে 2 ফেব্রুয়ারি আমরা মার আরাধনা করছি। আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে, আমাদের অভিভাবক মণ্ডলী, আমাদের শিক্ষক শিক্ষিকারা, আমরা সবাই এই উৎসবের মধ্য দিয়ে আমরা মার আরাধনা করছি। আমরা মূলত আমাদের বিদ্যাপতি দেবীর সরস্বতী মায়ের পূজা করছি এবং আমরা সবাই প্রার্থনা করছি যে যেন আমাদের স্কুলের রেজাল্ট বা আমাদের রেজাল্ট যেন আরো ভবিষ্যতে ভালো হোক, এটাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।